স্বাগত। আপনারা দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই জিবিটিএল। দিনের ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আমি জান্নাতুল সাদিয়া। প্রায় 3.5 ঘন্টা উদ্বেগ উৎকণ্ঠার পর জিম্মি ও ডাকাতি নাটকের অবসান। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করল কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের চুনকুটিয়া শাখায় ডাকাতি করতে আসা 3 অস্ত্রধারী। উদ্ধার করা হয় 3টি দেশি পিস্তল। অস্ত্রের মুখে জিম্মি হওয়া কর্মকর্তা ও গ্রাহকরা অক্ষত রয়েছেন। এ অভিযানে যোগ দেয় সেনা, পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য। এখনও নিরাপত্তা জোরদার রয়েছে পুরো এলাকায়। দর্শক, এ নিয়ে ব্রিফ করছে পুলিশ, সরাসরি যাচ্ছে সেখানে। সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব, তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। তো ওরা কথা দিয়েছে আমাদেরকে, ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে, আমরা অনেক বয়সে অনেক ছোট, ওরা আমাদের সন্তানদের মতো। তো আমরা ছোট ভাই বলে, সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো, তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো, ঠিক আছে, তোমাদের টাকার প্রয়োজন, তোমরা নিচ্ছ, আমরা তোমাদেরকে নিয়ে এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে, ক্রাইম ম্যানেজমেন্টে, সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভিন্স করতে পেরেছি। এবং আমি তাদেরকে যখন বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে, আমি এটা সত্যি আমরা যারা এখানে টিম কাজ করেছি, আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর তরফ থেকে, এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান, যিনি সর্বোচ্চ অথরিটি, আইজি স্যার সাথে ওদেরকে স্পিকারে কথা বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না, তাহলে আমরা সেফ। আমরা পুলিশের কাছে ধরা দিলে, আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে আমরা সেফ থাকবো, ওদের লাইফে কোনো হ্যাসেল থাকবে না, লাইফ থ্রেট হবে না। এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে। তারা অস্ত্রগুলো, আমি বলেছি আগে তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা, তারপরে তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা, আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। এখনো আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যে এটা আসলে ওদের মোটিভটা এটাই ছিল কিনা। পাশাপাশি ওদের কেউ বলছে, আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। তো এই পর্যন্ত। আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে, ইনভেস্টিগেশনগুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়াতে থাকবে। আর আমাদের যেগুলো আলামত বলে, যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি, আপনারা দেখেছেন। তবে আপনাদের কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডার এজ, জুভেনাইল, তো এদের ছবি আসলে আমাদের কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল রুলে এগুলো আপনাদের প্রচার করা আমাদের উচিত হবে না। আপনারা চেষ্টা করবেন ব্লার করে ওগুলোকে প্রচার করা, কারণ ওদের ভবিষ্যৎ আছে। আমাদের সমাজে এরকম ধরনের অপরাধগুলো যেগুলো সংগঠিত হয়
শুরুতেই যদি আমরা সবাই অ্যালার্ট থাকি, এগুলো আমরা আপনারা যারা আছেন সেখানে উপস্থিত সবাই আমরা কেউ এটাকে এড়িয়ে যেতে পারি না, তাদের এই বিপথে যাওয়ার জায়গাগুলো থেকে। তো আমরা অ্যালার্ট হব যে আমাদের আশেপাশে যারা এরকম ধরনের সন্তানরা আছে, ছোট ভাইরা আছে, পরিবার আছে, তাদেরকে আমরা যেন এই সমস্ত ব্যাপারগুলোকে বিল্ড আপ করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য আমরা যেন সামাজিকভাবে কিছু দায়িত্ব নিয়ে কাজ করি, এই অনুরোধটা করব আপনাদেরকে। আপনাদের মিডিয়ার হাতে অনেক কিছু, আপনারা অনেক সমাজের জন্য অনেক কিছু করেন, আমাদের চোখ আপনারা অনেক কিছু আমাদেরকে দেন, আমরা এই জন্য সফল হই। পাশাপাশি আমার মনে হয় যে আজকের দিনে এটাও একটা সচেতনতার সময় এসেছে যে আপনি এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার এজ, তাদের ভবিষ্যৎ আছে, এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপথে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই নিয়ে আসতে পারি, এটা বলে। দর্শক, কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় ব্রিফ করছিলেন পুলিশ। আমরা এবারে চলে যাব রূপালী ব্যাংক প্রাঙ্গণে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল, জানবো সবশেষ পরিস্থিতি। ফয়সাল, এখানে সর্বশেষ পরিস্থিতি সেটি হচ্ছে যে ব্যাংকের সামনে এই মুহূর্তে উৎসুক জনতা, স্থানীয় যারা আছেন তারা রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিন্তু এই সড়কে আমরা দেখতে পাচ্ছি না। ব্যাংকের ভেতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্যাংকের যে কর্মী যারা জিম্মি অবস্থায় ছিলেন, কর্মকর্তা কর্মচারী, তারা মূলত সেখানে অবস্থান করে আছেন। ব্যাংকে মূলত 6 জন গ্রাহক জিম্মি অবস্থায় ছিলেন, সেই গ্রাহকরা কিন্তু একে একে বের হয়ে গেছেন, এই তথ্য আমাদের কাছে রয়েছে। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। আমরা এখন সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে যে এখানে ব্যাংকে যারা জিম্মি ছিলেন তারা আসলে অনেকক্ষণ দীর্ঘ সময় জিম্মি ছিলেন, তারা খাবারের ব্যবস্থা ছিল না তাদের এবং পানির ব্যবস্থা ছিল না, সেই কারণে তারা কিন্তু একটু রিফ্রেশ হচ্ছেন, এই তথ্যই আমাদের কাছে রয়েছে। কিছুক্ষণ আগে ব্যাংকের একজন কর্মীর সাথে আমরা কথা বলি, যিনি মূলত এই ঘটনার একদম সর্বপ্রথম বিষয়টি টের পেয়েছিলেন। তিনি এই ব্যাংকের যে কেচি গেট রয়েছে, এই কেচি গেটটি আমরা একটু দেখাবো যে এই সাদা যে কেচি গেট রয়েছে, এখান দিয়ে মূলত এই ডাকাত পরিচয় যারা এসেছিলেন, এর মধ্যে 2 জন কিন্তু অপ্রাপ্তবয়স্ক, একটু আগেই পুলিশ সুপার বলছিলেন। তো এই 3 জন এই কেচি গেট দিয়ে যখন ঢোকার পরেই কিন্তু তারা কেচি গেটটি নিজেরাই লক করে দেয়। কেচি গেটটি লক করে দেওয়ার কারণে ব্যাংকের যে স্টাফ রয়েছে তার সন্দেহ হয়েছে এবং সে কারণে তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন গেটটি বন্ধ করলেন ব্যাংক চলাকালীন সময়। তখন কিন্তু সেই কর্মীকে তারা বলেছিল যে তাদের বিদেশ থেকে টাকা আসবে এবং সেই টাকার কারণেই তারা এখানে নিরাপত্তার জন্য মূলত তারা এই গেটটি লক করেছেন, তারা টাকা তুলে চলে যাবেন। এবং ব্যাংকের যে স্টাফ রয়েছে তার বক্তব্য অনুযায়ী তারা ছোট ছোট 3টি ব্যাগের মধ্যে টাকা ভরে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় যারা রয়েছেন বিষয়টি জানাজানি হলে তারা এখানে জড়ো হয়। এখন পর্যন্ত যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখানকার ব্যাংকের কোনো কর্মীর সাথে কথা বলতে পারিনি, তবে ব্যাংকের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা তো ঘটেনি, কোনো অর্থনৈতিক ক্ষতিও হয়নি, অর্থাৎ ব্যাংকের একটি টাকাও কিন্তু খোয়া যায়নি এবং ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম রোববার থেকে সেটি চালু হবে। সাদিয়া। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অর্ধশত ব্যক্তিকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। 2রা ডিসেম্বর সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানায় রাষ্ট্রপক্ষ। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হাতে মারা যান 57 জন সেনা কর্মকর্তা। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই। বিডিআর এর সদস্য বা বিডিআর এর অফিসারের মধ্যে কোনো কনফ্লিক্ট না যে এটা অন্য কোনো আইনে বিচার হবে। 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট যে আমাদের বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে। আমরা খুবই কনসার্ন যে আসলে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কি পারছে না।
137টি বাস কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সেতু সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বৃহস্পতিবার কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে 1,907 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও ব্যাংকটির সাবেক এমডি শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তার 4 মেয়ের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশও জারি করেছে সংস্থাটি। জুলাই আগস্টের বিপ্লবীদের যারা গুপ্ত হত্যা করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করার আলটিমেটাম দিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশে এই আলটিমেটাম দেন সংগঠনের নেতারা। হুঁশিয়ারি দেন তাদের খুঁজে বের করতে না পারলে আবারও আন্দোলন করা হবে। অভিযোগ করেন অনেক উপদেষ্টা সিন্ডিকেট করে বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন। 24 ঘন্টার মধ্যে যদি আপনারা এই গুপ্ত হত্যাকারীদেরকে বের করতে না পারেন, আবারও কিন্তু এই ছাত্র জনগণ, আবারও এই জাতি আপনাদেরকে যেরকম অন্যান্য সরকারদেরকে তারা ক্ষমতায় থেকে নামিয়েছে, আপনাদেরকেও নামাইতে কিন্তু বাধ্য হয়ে দাঁড়াবো। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আহ্বান করি জাতীয় নাগরিক কমিটি এবং আমাদের প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা এই চক্রান্তটা বুঝতে পারবে এবং তারা এই জায়গাটা থেকে সরে আসবে। সিলেটে আদালতে নেয়ার সময় জনরোষের শিকার হন বালাগঞ্জ ছাত্রদল নেতা সাইম হত্যা মামলার আসামি আমির হোসেন নুরু। তিনি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। দুপুরে আমির হোসেন নুরুকে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে থাকা কয়েকজন তাকে মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মীরের ময়দান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। 2018 সালে জাতীয় নির্বাচনের সময় সিলেট 3 আসনে ভোট ঘিরে নিহত হন ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেল। সেই হত্যা মামলার প্রধান আসামি আমির হোসেন নুরু। খেলার খবর, বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর। অনুমতি মিলেছে ফিফার। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের পরিপ্রেক্ষিতে ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফিফার অনুমতির কথা জানিয়েছে। হামজাও ভিডিও বার্তায় বাংলাদেশের হয়ে খেলার জন্য অপেক্ষায় থাকার কথা বলেছেন। সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অভিষেক হবে লেস্টার সিটি তারকার। সে সময়ে এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের 25 মার্চ যা হবে ভারতের মাটিতে। হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে খেলেছেন দেশটির যুব দলের হয়ে। দীর্ঘদিন তাকে পেতে ফিফার নানা শর্ত ও প্রমাণ পূরণ করেছে বাফুফে। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. দেখছিলেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল। এই ছিল আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ।